শুরু করি। তো অগ্ন্যাশয় আমাদের পড়ানো শেষ, তাই না? মানে মাঝে মাঝে কথা বলবা, নয়তো আমি বুঝবো যে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, অগ্ন্যাশয় পড়ানো শেষ আমাদের। আন্ত্রিক গ্রন্থি তো পড়ানো শেষ না? গ্যাস্ট্রিক গ্রন্থি, যেটা গ্যাস্ট্রিক গ্রন্থি। ওকে, আন্ত্রিক গ্রন্থি শেষ। আচ্ছা, তোমাদের তাহলে বইটা দেখো। এখন আছে যে 131 নাম্বার পেজটা দেখো। তোমাদের বইতে পেজ নাম্বার 131, সেখানে লেখা আছে দেখো, খাদ্য পরিপাকে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা। পেয়েছো? খাদ্য পরিপাকে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা। তাহলে এটা পড়িয়ে দিই। তো দেখি, মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অবস্থিত ক্ষুধা কেন্দ্র রয়েছে। মস্তিষ্কের গঠন যখন আমরা পড়ব তখন সেখানে বিভিন্ন অংশগুলি দেখব, যেমন হাইপোথ্যালামাস, থ্যালামাস, এরকম বিভিন্ন অংশ রয়েছে। তো সেই অংশগুলি আমরা পড়ব। তো এখন একটু শুধু মনে রাখো, হাইপোথ্যালামাসে কি থাকে? ক্ষুধা কেন্দ্র থাকে, হাঙ্গার সেন্টার্স। আচ্ছা, তাহলে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অবস্থিত ক্ষুধা কেন্দ্র মানুষের ক্ষুধা এবং খাদ্য গ্রহণ কি করে? নিয়ন্ত্রণ করে। তো আমার এখন যে জিনিসগুলি জানতে হবে, যে দেখো, যে রক্তের গ্লুকোজ মাত্রা কমে গেলে মানুষ খাদ্য গ্রহণে উদ্দীপিত হয়। এই গ্লুকোজই মূলত কি করে? দেহে শক্তি সঞ্চয় করে, তাই না? তো এই গ্লুকোজের যে মাত্রা, এই লেভেলটা যদি কমে যায়, তখনই কিন্তু মানুষের খাদ্য গ্রহণে উদ্দীপিত হয়। আমি যদি আরো সহজ করে বলে দিই, রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলেই মানুষের ক্ষুধা লাগে। আর যখনই ক্ষুধা লাগে তখনই তো সে খাবার গ্রহণের জন্য তৈরি হয়, তাই না? তো দেখো, দুটি ভিন্ন ধরনের স্নায়ু, এইগুলি কিন্তু খুব বুঝতে হবে। দুটি ভিন্ন ধরনের স্নায়ু মানুষের খাদ্য পরিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কয়টি স্নায়ু? দুইটি। আচ্ছা, তো দুটি ভিন্ন ধরনের স্নায়ু মানুষের খাদ্য পরিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এদেরকে দেখো, প্রথমটাকে বলা হয় ইন্ট্রিনসিক প্লেক্সাস, আর আরেকটাকে বলা হয় এক্সট্রিনসিক প্লেক্সাস। ঠিক আছে, অন্তর্নিহিত স্নায়ুজালক। আরেকটি হচ্ছে কি? বহির্নিহিত স্নায়ু জালক। এই জিনিসগুলোকে পড়িয়ে নিই, তোমার বইটা আমি পড়াচ্ছি, বেসিক জিনিসটাকে বুঝে নাও। তো অন্তর্নিহিত স্নায়ু জালক জিনিসটা কি, ধারণা আছে? অন্তর্নিহিত স্নায়ু জালক এটা কি? মানে এটা কি বাহিরের জিনিস হতে পারে নাকি ভিতরের জিনিস? বলো। ভিতরের জিনিস। আমাদের যে পরিপাক তন্ত্র আছে, খুব সহজভাবে শিখে নাও। আমাদের যে পরিপাক নালী আছে, ঠিক আছে, সেই পরিপাক নালীর মধ্যে আমি যদি স্পেসিফিক ভাবে বলি, দেখো, অন্ন নালী মানে খাদ্য নালী যেটাকে বলা হয়, পাকস্থলী হতে পারে, ক্ষুদ্রান্ত্র হতে পারে, তারপরে বৃহদান্ত্র হতে পারে, ঠিক আছে। তো এদের মধ্যে কি থাকে? এদের যে ভিতরের অংশটা, ঠিক আছে, এই ভিতরের দিকে কিছু স্নায়ু আছে, যে স্নায়ুগুলি খুবই মানে ঘনিষ্ঠভাবে, খুব কাছাকাছি ভাবে কি করে? যে যুক্ত হয়, একটার সাথে আর একটা যুক্ত হয়ে অনেকটা নেটের মতো বা জালের মতো গঠন তৈরি করে। তাহলে এই যে এই পরিপাক নালী, তারপরে অন্ননালী যেটাকে বলা হয়, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের ভিতরে যে স্নায়ুগুলি এই নেটের মতো যে গঠন করছে, এই সব স্নায়ুগুলোকে একত্রে বলা হচ্ছে কি? যে ইন্ট্রিনসিক প্লেক্সাস। ঠিক আছে, তো কি বলা হচ্ছে দেখো, পরিপাকতন্ত্রের ইন্ট্রিনসিক প্লেক্সাসকে এন্টেরিক স্নায়ুতন্ত্র বলা হয়, কেননা এগুলি খাদ্যনালীর ভেতরের অংশে থাকে, পাকস্থলীর ভেতরের অংশে থাকে, ক্ষুদ্রান্ত্রের ভেতরের অংশ থাকে এবং কোলনের ভেতরে কি করে? একটা জালের মতো গঠন তৈরি করে। তো এদের কাজ কি দেখো, এরা পরিপাক নালীর ভেতরের থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং পরিপাক কার্যাবলী নিয়ন্ত্রণ করে।
কি করে? পরিপাক নালীর ভেতরের উদ্দীপনা গ্রহণ করে এবং কার্যাবলী নিয়ন্ত্রণ করে। আমি যদি একটু বুঝাই দিই, বিষয়টা হচ্ছে এরকম যে পাকস্থলীর ভিতরে যখন খাবারটা প্রবেশ করে, খেয়াল করো, পাকস্থলীর ভিতরে যখন খাবারটা প্রবেশ করে, তাহলে এই যে খাবারটা কি করলো, পাকস্থলীর ভেতরের যে অংশে গিয়ে পূর্ণ হয়ে গেল। পূর্ণ হয়ে গেলে ভেতরের দিকে পাকস্থলীর ভিতরের অংশে যে স্নায়ুগুলি থাকে, সেই স্নায়ুগুলি কিন্তু তখন এই উদ্দীপনাটা গ্রহণ করতে পারে। ঠিক আছে? গ্রহণ করলে কি হয়, তাহলে তখন স্বাভাবিকভাবেই পাকস্থলীকে কি করতে হবে, যে এখন খাবার এসেছে, তাহলে খাবার পরিপাক করতে হবে। পরিপাক করার জন্য কি করতে হবে, তখন পাকস্থলীর কি হবে, সংকোচন এবং প্রসারণ ঘটবে। পাকস্থলী কি হবে, যখনই খাবারটা পাকস্থলীর ভিতরে প্রবেশ করে ফেলবে, তো তখন কি করবে, পাকস্থলীর যে পেশিগুলো, সেই পেশিগুলো কি হবে, খাবার প্রবেশের সাথে সাথে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে পাকস্থলীর সংকোচন প্রসারণ ঘটবে। তো আমি যদি সংকোচন প্রসারণটা কিভাবে ঘটবে যদি দেখাই, খাবার যাওয়ার সাথে সাথে 15 থেকে 20 সেকেন্ড পর পরই কিন্তু পাকস্থলীর এই যে এরকম ঘটনাটা ঘটবে। দেখতে পাচ্ছ? এই ছবিটা দেখছো? এখন কি ঘটছে পাকস্থলীর? পাকস্থলী দেখো সংকোচন প্রসারণ ঘটছে। এই যে এটাকে বলা হচ্ছে পেরিস্টালসিস। তো এই পেরিস্টালসিসটা কেন ঘটছে? এই যে খাবার পাকস্থলীর ভিতর যখন প্রবেশ করলে কি হয়, এই তথ্যটা কিন্তু আমরা ইন্ট্রিনসিক যে প্লেক্সাসের কথা বললাম, সেই প্লেক্সাস কিন্তু জানাই দিচ্ছে। দেখো তখন কি হচ্ছে, যে এই যে দেখো সংকোচন প্রসারণ বা পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করছে। তো এদের ভিতর দেখো কি বলছে, যে মায়োন্টারিক প্লেক্সাস আছে। এই মায়োন্টারিক প্লেক্সাস কি করছে, পরিপাক তন্ত্রের যে মসৃণ পেশিগুলো, ওই যে মসৃণ পেশিগুলো মানে হচ্ছে অনৈচ্ছিক যে পেশিগুলি, যে পেশিগুলি প্রাণীর ইচ্ছার উপর নির্ভরশীল না, সেগুলিকে বলা হয় অনৈচ্ছিক পেশি। তো এই অনৈচ্ছিক পেশিগুলির কি করবে, সংকোচন প্রসারণ ঘটাবে। তো সংকোচন প্রসারণ ঘটাচ্ছে যারা, তাদেরকে বলা হচ্ছে মায়োন্টারিক প্লেক্সাস। এবং অন্যটি হলো সাবমিউকোসাল প্লেক্সাস। যখনই খাবারটা পাকস্থলীর ভিতরে প্রবেশ করে, সেই খাবারের সাথে কিন্তু কিছু রাসায়নিক পদার্থের মিশ্রণ ঘটে, অর্থাৎ কোনো কিছু পাকস্থলীর ভিতরে বা ক্ষুদ্রান্ত্রের ভিতরে কি হয়, মিশ্রিত হচ্ছে। তাহলে এইগুলিকেও বলা হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস। ঠিক আছে? তো যা পরিপাকতন্ত্রের বিভিন্ন ধরনের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তো এই জিনিসটা কি বুঝছো, যে ইন্ট্রিনসিক প্লেক্সাস কি, পরিপাক নালীর ভিতরের অংশে খুব ঘনিষ্ঠ বা ঘন সন্নিবেশিষ্ট ভাবে অবস্থিত কিছু স্নায়ু জালিকা। এরা কি করে, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্রর সংকোচন প্রসারণ ঘটায়। আর কি করে, খাদ্য পরিপাকের জন্য যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের দরকার, সেই রাসায়নিক পদার্থগুলি ক্ষরণ করে। এইটুকু কি বুঝছো? তাহলে এই যে পাকস্থলীর যে সংকোচন প্রসারণ ঘটলো, যেটাকে বলা হয় পেরিস্টালসিস, এইটার জন্য দায়ী যেটা, সেটাকে বলা হচ্ছে মায়োন্টারিক প্লেক্সাস। আর বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, বিশেষ করে মিউকাস নিঃসরণ করছে, তাহলে এই যে কোনো কিছু নিঃসরণের জন্য দায়ী যেটা, সেটাকে বলা হয় সাবমিউকোসাল প্লেক্সাস। ক্লিয়ার? ওকে, এইবার দেখি বাহিরের অংশে কি ঘটে। প্রেজেন্ট নিব, ক্লাসের শেষে নেব। প্রেজেন্ট নিলে অনেকে দেখি চলে যায়, এই জন্য লাস্টের দিকে নেব। এরপর আসলো বহির্নিহিত স্নায়ুজালক। এগুলো পরিপাক নালীর বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তো যেমন কি কি হতে পারে, যেমন খাদ্যর ঘ্রাণ নাই, আমরা নাক দিয়ে কি করি, খাবারের স্বাদটা কেমন সেটা নিচ্ছি, মানে গন্ধটা কেমন। তারপরে জিহ্বা দিয়ে কি করি, স্বাদ গ্রহণ করি। তারপরে চোখ দিয়ে দেখি, দেখার পরে এরপরে আমরা সিদ্ধান্ত নিই যে খাবারটা কি গ্রহণ করব নাকি করব না, খাবো নাকি খাবো না। তো এক্সট্রিনসিক স্নায়ুগুলি স্বয়ংক্রিয়ভাবে স্নায়ুতন্ত্রের সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক শাখা হতে আসে এবং এরা অ্যাসিটালকোলিন এবং অ্যাড্রেনালিন নামক রাসায়নিক পদার্থ মুক্ত করে। তাহলে কি মুক্ত করে দেখো, অ্যাসিটালকোলিন এবং অ্যাড্রেনালিন নামক রাসায়নিক পদার্থ মুক্ত করে।
অ্যাসিটাইলিন কোলিন পৌষ্টিক নালীর ভিতর দিয়ে খাদ্য এবং পানি দ্রুত প্রবাহিত হতে শক্তি প্রয়োগ করে। এছাড়া পাকস্থলী এবং অগ্নাশয়তে অধিক পরিমাণ পাচক রস নিঃসরণকে উদ্দীপিত করে। অ্যাড্রেনালিন পাকস্থলী এবং অন্ত্রের পেশিকে শিথিল করে এবং এসব অঙ্গে রক্ত প্রবাহ মন্থর করে। তো এখন তোমাদের বইতে দেখো যে কি লিখছে, 131 পেজে দেখো, লালা রস ক্ষরণ করে পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা। তো মুখগহ্বরে অবস্থিত লালা গ্রন্থি থেকে লালা রস ক্ষরণ দুই ধরনের প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। প্রথমটি হচ্ছে সহজাত প্রতিবর্তী বা অনপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, এবং এই সহজাত যে প্রতিবর্তী ক্রিয়া এটা হচ্ছে জন্মগত এবং এটা কোনো শর্তের অধীন না। আর দ্বিতীয়টা হচ্ছে অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তী, এটি হচ্ছে জন্মের পরে অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করতে হয়। তো আমরা একটু দেখে নিই, যদিও এখানে একটু বেশি বেশি লিখছে। তো সহজাত প্রতিবর্তী, সহজাত হচ্ছে যেটা জীব জন্মসূত্রে পায়, যেটা জীব জন্মসূত্রে পায় এবং যেটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে সহজাত। তো খাদ্যদ্রব্য মুখগহ্বরে প্রবেশের সাথে সাথে সহজাত প্রতিক্রিয়া শুরু হয়। জিহ্বার স্বাদকুড়ি স্নায়ুগ্রন্থিগুলি বিভিন্ন ধরনের স্বাদের সংস্পর্শ উদ্দীপিত হবে। সংবেদী স্নায়ু এই উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করবে। এগুলো হচ্ছে সহজাত। তুমি মরিচ খেলে ঝাল লাগবে, এটা তোমার হচ্ছে এটা হচ্ছে সহজাত। এই যে স্বাদের যে উদ্দীপনা, তারপরে তেঁতুল খেলে টক লাগবে, তাহলে এই যে এই উদ্দীপনা সংবেদী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে চলে যাচ্ছে, এটা হচ্ছে সহজাত প্রতিবর্তী। আর অর্জিত প্রতিরক্ষা হচ্ছে কি, যে এটা চিন্তা করতে হয়, অর্থাৎ এটা শর্তের অধীন। যেমন কেউ কি করে যে মিষ্টি খুবই পছন্দ করে, আবার কারো হচ্ছে টক পছন্দ করে। অথবা তুমি একটা চোখ দিয়ে খাবার দেখছো, নাক দিয়ে গন্ধ নিচ্ছ, তারপরে সিদ্ধান্ত নিচ্ছ যে তুমি খাবারটা খাবা নাকি খাবা না। তাহলে খাদ্য দেখে ঘ্রাণ নিয়ে মুখে পুরে নেয়ার চিন্তা করলে লালা গ্রন্থির লালা রস নিঃসৃত হয়, এটি হচ্ছে অর্জিত প্রতিবর্তী ক্রিয়া। এবং বিজ্ঞানী প্যাভলভ একটি পরীক্ষার মাধ্যমে এটি প্রমাণও করেছেন। তো আমরা যখন চ্যাপ্টার 12 পড়ব তখন সেই পরীক্ষাটা আছে, আমরা দেখব। তো গ্যাস্ট্রিক রস ক্ষরণ দেখো, বা প্রথমে হচ্ছে কি মস্তিষ্ক দশা দেখো। খাদ্য গহ্বরে খাদ্যবস্তুর উপস্থিতি এবং এর গলাধাকরণ এক প্রকার স্নায়ু উদ্দীপনা সৃষ্টি করে, যা দ্রুত মস্তিষ্কের ভ্যাগাস স্নায়ু থেকে পাকস্থলীতে পৌঁছায়। খাদ্যবস্তু দর্শন, ঘ্রাণ, স্বাদ এমন চিন্তা এরূপ প্রতিক্রিয়া হতে পারে। তো যখন একটা মানুষ, আমি আরেকটু সহজ করে দিই, যখন একটা মানুষ চিন্তা ভাবনা করে যে আমি এখন থেকে 1 ঘন্টা পরে খাবার খাবো, এই যে এই উদ্দীপনাটা, এই যে চিন্তা ভাবনা, এই তথ্যটা কি করে মস্তিষ্ক থেকে ভ্যাগাস নার্ভের মাধ্যমে কি হয় পাকস্থলীতে চলে যায়। অর্থাৎ খাদ্য পরিপাকের সাথে সংশ্লিষ্ট অঙ্গগুলিতে এরা কি করে, এই তথ্যটা যখন চলে যায় তখন কি করে ওই সংশ্লিষ্ট অঙ্গগুলি খাদ্য গ্রহণের পরে মানে বা খাদ্য আসার সাথে সাথে যে কাজগুলি করতে হবে সেই কাজের পূর্ব প্রিপারেশন নিয়ে রাখে। ঠিক আছে? তো কি বলা হচ্ছে দেখো, পাকস্থলী পর্যায়ে প্রথমটা কি, যে স্নায়ু পর্যায়ে দেখো, উদ্দীপনা সৃষ্টি করে যা দ্রুত মস্তিষ্কের ভ্যাগাস স্নায়ু দিয়ে পাকস্থলীতে পৌঁছায়। খাদ্যবস্তু দর্শন, ঘ্রাণ, স্বাদ এমনকি চিন্তা এরূপ প্রতিক্রিয়া হতে পারে। পাকস্থলীর গ্যাস্ট্রিক উদ্দীপনায় গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয় এবং পাকস্থলীতে খাদ্য পৌঁছার পূর্বে রস নিঃসরণ শুরু হয়। তো তুমি যদি মনে করো আমি 1 ঘন্টা পরে খাবার খাবো, এই তথ্যটা যখনই মস্তিষ্ক থেকে পাকস্থলীতে চলে যাবে, পাকস্থলী তখন থেকেই কিন্তু কি করবে, যে পাকস্থলী খাদ্য পরিপাকের জন্য যে গ্যাস্ট্রিক জুস বা পাচক রস, সেটা কিন্তু খাবার পাকস্থলীতে যাওয়ার পূর্বে থেকেই কিন্তু নিঃসরণটা চলতে থাকবে। ঠিক আছে? এরপরে দ্বিতীয় যে পর্যায়টা দেখো, এটি পাকস্থলীতে সম্পন্ন হয়। দ্বিতীয় যে স্টেজ, সেটা খাবার এবার পাকস্থলীতে চলে গেল, এই কারণে পাকস্থলীতে শুরু হবে। এ সময় স্নায়ু এবং হরমোন উভয় সম্পৃক্ত হয়। খাদ্য পাকস্থলীতে পৌঁছালে পাকস্থলীর প্রাচীর উদ্দীপিত হয় এবং স্নায়বিক উদ্দীপনা সাবমিউকোসা স্তরের মেসনার্স প্লেক্সাসে পৌঁছায়। ফলে গ্যাস্ট্রিক গ্রন্থিতে উদ্দীপনা পৌঁছালে তা সক্রিয় হয়ে ওঠে এবং গ্যাস্ট্রিক রসের ক্ষরণ ঘটায়। এবং এই সময় গ্যাস্ট্রিন নামক যে হরমোন, সেই হরমোনটাও কিন্তু নিঃসৃত হয়। ঠিক আছে? এইবার পাকস্থলীর পরে খাবারটা কোথায় চলে যাবে, পাকস্থলীর পরের অংশটা হচ্ছে অন্ত্র। তাহলে দ্বিতীয়টা হচ্ছে আন্তরিক পর্যায়। ঠিক আছে? তো খাদ্য, আমি একটু আরেকটা আগের চিত্রটা দেখাই। তাহলে এই যে পাকস্থলীতে
খাবার কি হলো, এবার যখন এরকম পেরিস্টালসিস ঘটছে, খাবার কিন্তু অর্ধতরল এবং একটা কাইমে পরিণত হয়। কাইমের পরে এই যে থলের পরের যে অংশটা, সেই অংশটাকে বলা হচ্ছে অন্ত্র। সেই অন্ত্রের ভিতরে খাবারটা যখন চলে যাবে, চলে গেলে তখন হবে কি আন্তরিক দশা। তো আন্তরিক দশায় গিয়ে কি হবে দেখো, যে যখন খাদ্যদলা বা কাইম ডিউডেনামে প্রবেশ করে, আমরা পাকস্থলীর পরে যে চিকন নালীটা দেখলাম সেটা হচ্ছে ডিউডেনাম। ডিউডেনামে প্রবেশ করে এর প্রাচীরের সংস্পর্শে আসে, তখন হরমোনাল এবং স্নায়বিক উদ্দীপনার সৃষ্টি হয়। স্নায়বিক উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছালে গ্যাস্ট্রিক রস ক্ষরণ তখন বন্ধ হয়ে যায়। যখন পাকস্থলী থেকে খাবারটা ক্ষুদ্রান্ত্রের ডিউডেনামকে স্পর্শ করে, এই তথ্যটার সাথে সাথে মস্তিষ্কে চলে যায়। মস্তিষ্কে গেলে তখন মস্তিষ্ক কি করে, পাকস্থলীকে নির্দেশ দিয়ে দেয়, যেহেতু এখন পাকস্থলীর ভিতর কোনো খাদ্য নেই বা পরিপাক করার মতো কোনো বস্তু নেই, এই কারণে এখন আর পাচক রস নিঃসরণ করার দরকার নেই। তখন কি হয়, পাচক রস যে নিঃসরণ করা, অর্থাৎ পাকস্থলীর ভিতরে খাদ্য পরিপাকের যে উপাদানগুলি, সেই উপাদানগুলি ক্ষরণ কিন্তু বন্ধ হয়ে যায়। তারপরে কি হয় দেখো, খাবার যখন অন্ত্রের মধ্যে প্রবেশ করে তখন কি হচ্ছে দেখো, ডিউডেনামের ভিতরে কোলেসিস্টোকাইনিন সিক্রেটিন হরমোনের নিঃসরণ ঘটায়, এবং এই হরমোন দুটি রক্তস্রোতের মাধ্যমে পাকস্থলী, অগ্নাশয় এবং যকৃতে পৌঁছে সিক্রেটিন পাকস্থলীতে গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করে দেয়। তাহলে গ্যাস্ট্রিন হরমোন কি করে, পাকস্থলীতে গ্যাস্ট্রিক রস ক্ষরণ করে। আর সিক্রেটিন হরমোন ঠিক তার বিপরীত। সিক্রেটিন হরমোন কি করে, যে পাকস্থলীকে গ্যাস্ট্রিক রস বন্ধ করে দেয়। ঠিক আছে। আর কোলেসিস্টোকাইনিন যে হরমোনটার কথা বললাম, সে কি করে, পাকস্থলী থেকে ডিউডেনামে খাদ্যর যে গতিটা, সেই গতিটা নিয়ন্ত্রণ করে। এই হলো মূল বিষয়। আর দ্বিতীয় দেখো, অগ্নাশয় রস এবং পিত্ত রস নিঃসরণ। সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন উভয় হরমোনই কি করে, অগ্নাশয় রস এবং পিত্ত রস ক্ষরণটা নিয়ন্ত্রণ করে। সিক্রেটিন যকৃৎ এবং অগ্নাশয়কে কি করে, হাইড্রোজেন কার্বনেট আয়ন উৎপাদনের জন্য উদ্দীপিত করে, ফলে অগ্নাশয় রস এবং পিত্ত ক্ষারীয় প্রকৃতির হয়। এবং এই ক্ষারীয় প্রকৃতির হওয়ার কারণে পাকস্থলী থেকে যে অ্যাসিডযুক্ত খাদ্যটা অন্ত্রের মধ্যে প্রবেশ করে, এই ক্ষারীয় রসটা কি হয়, ওই অ্যাসিডযুক্ত খাবারের সাথে মিক্সড হয় এবং সেই খাদ্যটাকে ধীরে ধীরে কি করে, যে ক্ষারীয় খাদ্যতে পরিণত করে। এবং আমরা জানি এই ক্ষারীয় প্রকৃতির কিন্তু মানে পরিবেশে খাবার পরিপাকটা কিন্তু ভালো ঘটে। তো খাদ্য পরিপাকের যে হরমোনগুলির ভূমিকা, সেই হরমোনগুলির কি ভূমিকা আমরা একটু দেখে নিই, চলো। 133 নম্বর পেজে প্রথমটা দেখো, গ্যাস্ট্রিন। পাকস্থলীর পাইলোরিক প্রান্তের, অর্থাৎ যে প্রান্তটা ডিউডেনামের দিকে যুক্ত থাকে, সেই প্রান্তটাকে বলা হয় পাইলোরিক প্রান্ত। তো পাকস্থলীর পাইলোরিক প্রান্তের গ্রন্থিকোষগুলোর জি কোষ থেকে গ্যাস্ট্রিন ক্ষরণ হয়। জি ফর গ্যাস্ট্রিন, মনে রাখো। তাহলে জি কোষ থেকে গ্যাস্ট্রিন ক্ষরিত হয় এবং এর প্রভাবে কি হয়, গ্যাস্ট্রিক জুস এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ নিয়ন্ত্রণ হয়। সিক্রেটিন দেখো, এটা কি করে, সিক্রেটিন যে কাজটা করে, যে এর প্রভাবে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসৃত হয় এবং এটি পাকস্থলীর প্রাচীরকে পেপসিন এনজাইম এবং যকৃৎকে পিত্ত উৎপাদনেও কিন্তু উদ্দীপিত করে। কোলেসিস্টোকাইনিন আমরা একটু আগেই বললাম, এটা হচ্ছে অন্ত্রের ভিতরে যে খাদ্যর গতি, সেই গতিটা কিন্তু নিয়ন্ত্রণ করে। এর পাশাপাশি কি করে দেখো, যে পিত্তথলি থেকে পিত্তরস বের হতেও কিন্তু এরা উদ্দীপনা জাগায়। তারপরে সোমাটোস্ট্যাটিন হরমোনটা কি করে, এটা হচ্ছে ডি কোষ থেকে ক্ষরিত হয় এবং এই সোমাটোস্ট্যাটিন গ্যাস্ট্রিনের ক্ষরণটা নিবারণ করে। তো এরকম কয়েকটা হরমোনের কাজ খুব ভালো করে করতে হবে, বুঝছো? ঠিক আছে। তো সিক্রেটিন দেখো, অন্ত্রের প্রাচীর হতে সিক্রেটিন হরমোন নির্গত হয়। তো এখানে কাজ কি দেখো, অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসৃত হয়। তুমি অল্প একটু বলো। সিক্রেটিনের কাজ হচ্ছে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসরণে সাহায্য করে, এইটুকুই মনে রাখো।
তারপরে কি বলছিলাম যে কোলেসিস্টোকাইনিন, তুমি ক্যাপিটাল সিসি কে এর আগেও বলা হয়েছে যে ক্ষুদ্রাঞ্চের প্রাচীর থেকে কোলেসিস্টোকাইনিন নামক হরমোন খরিত হয়। তো খাদ্যে চর্বির উপস্থিতিতে উদ্দীপিত হয়ে এই হরমোন খরিত হয়। তুমি একটা কাজ বলো, পিত্তথলি থেকে পিত্তরস বের হতে উদ্দীপনা জায়গায় একটাই পড়ো, বেশি পড়তে গিয়ে ভুল পড়ার দরকার নাই, একটা করেই শিখো। এন্টারোকাইনিন এর কাজ কি দেখো, আগেরটার সাথে মিলে পিত্তথলি থেকে পিত্তরস বের হতে উদ্দীপনা প্রদান করে। তারপরে পেপটাইড ওয়াই যেটা, সেটা কি করছে দেখো, এর কাজ হচ্ছে কি অন্ত্রের ভিতর দিয়ে ধীর গতিতে খাদ্য প্রবাহিত হয় যাতে দক্ষতার সাথে খাদ্য পরিপাক সম্পন্ন হয়। তারপরে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড এর কাজ কি ইনসুলিন হরমোনের ক্ষরণ সূচনা ঘটায়। সোমাটোস্ট্যাটিনের কাজ কি পাকস্থলীর ভিতর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ মানে কমিয়ে দেয়। তারপরে 8 বাদ দিলাম, 9টা পড়ো। এর কাজ কি ভিলাইয়ের সঞ্চালনকে ত্বরান্বিত করে। ভিল্লিকাইনিন মানে ভিলাইয়ের কাজ নিয়ন্ত্রণ করে। ভিলাই কি ক্ষুদ্রান্ত্রের ভিতরে আঙুলের মতো যে অভিক্ষেপগুলো দেখা যায় সেগুলোকে বলা হচ্ছে ভিলাই। তাহলে এরকম কিছু কাজ পড়ে নেবা, ঠিক আছে। এখানে দেখো অনেকগুলি তোমার বইতে দিয়ে আছে, তুমি সহজ সহজ কয়েকটি পড়ে নাও, বেশি পড়তে গিয়ে ভুল পড়ার দরকার নাই, ঠিক আছে। অল্প করে পড়ো কিন্তু ভালো করে পড়ো। তুমি যদি 7টা লিখো আর একজন যদি 5টা লিখে, যে 7টা লিখছে সেও ফুল মার্কস পাবে, যে 5টা লিখছে সেও ফুল মার্কস পাবে। কিন্তু তুমি 7টা লিখতে গিয়ে যদি একটা ভুল লিখো তাহলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে। আমি কি বলছি আশা করি বুঝছো, বুঝতে পারছো? ওকে, এখন আমরা দেখব বৃহদান্ত্রের কাজ। বৃহদান্ত্রের কাজ কি দেখো, তাহলে ক্ষুদ্রান্ত্রের পরে যে অংশটা আমরা দেখলাম সেটাই হচ্ছে বৃহদান্ত্র। তো মানুষের পৌষ্টিকতন্ত্রে ক্ষুদ্রান্ত্রের ইলিয়ামের পেছন থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত মোটা নলাকার ও খাদযুক্ত অংশকে বলা হচ্ছে বৃহদান্ত্র। তাহলে এই যে এখানে যে চিত্রটা দেখানো হচ্ছে এটাই হচ্ছে কি বৃহদান্ত্র, এবং এর দৈর্ঘ্য দেখো কতটুকু, 1.5 মিটার দৈর্ঘ্য। কতটুকু? আর ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত? ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত? ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার। আচ্ছা, এটি প্রধান 2 অংশে বিভক্ত। দেখো এর সামনের ইউ আকৃতির অংশকে বলা হয় কোলন। সামনের দিকে ইউ আকৃতির যে অংশটা থাকবে সেই অংশটাকে বলা হবে কোলন, এবং পশ্চাদের পায়ু সংলগ্ন থলে আকৃতির যে অংশটা সেই অংশটাকে বলা হয় রেকটাম বা মলাশয়। তাহলে এই যে এখানে হচ্ছে মলাশয়, যে এটা এই অংশটা মলাশয়, আর এই যে এটা হচ্ছে কি কোলন। আচ্ছা, তো কোলন আবার 4টি অংশে বিভক্ত। কোলন কয়টি অংশে বিভক্ত? 4টি। তাহলে কি কি দেখি? ঊর্ধ্বমুখী, এই যে একটা ঊর্ধ্বমুখী, তারপরে তির্যক, তারপরে নিম্নমুখী, তারপরে এই যে আবার ঊর্ধ্বমুখী একটু, এই যে সিগময়েড কোলন। তাহলে যদি বলা হয় কোলনের অংশ কয়টা? 4টা। কি কি? ঊর্ধ্বমুখী কোলন, তির্যক কোলন, নিম্নমুখী কোলন, সিগময়েড কোলন, ঠিক আছে। তো তোমাদের বইতে একটু দেখি এটা কোথায় আছে। হ্যাঁ, তোমাদের বইতে দেখো 137 নম্বর পেজে। আচ্ছা, খাদ্যসার শোষণটা আবার বাদ পড়ে গেল, তো এই শোষণটা এই বইটা আবার আগে পরে হয়ে গেছে। আচ্ছা, এটা যখন ধরছি শেষ করে ফেলি, তারপর শোষণটা নেক্সট ক্লাসে পড়াই দিয়ে শেষ করে দেব। এটা কি বোঝা গেছে? ওকে, তো দেখো সিকামের সাথে একটি বদ্ধ ধরনের প্রক্ষেপণ যুক্ত থাকে। সিকাম, এই যে এটা হচ্ছে কি সিকাম, সিকামের সাথে একটা বদ্ধ, এই যে দেখো একটু অতিরিক্ত অংশ যুক্ত থাকে, এটাকে বলা হচ্ছে কি অ্যাপেন্ডিক্স। কি বলা হয়? তাহলে যদি পরীক্ষা এমসিকিউ আসছে, এটা বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে যে অ্যাপেন্ডিক্স কার সাথে যুক্ত থাকে, উত্তর কি হবে?
অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে সিকামের সাথে। বৃহদান্ত্রের রেকটাম প্রায় 12 সেন্টিমিটার লম্বা, এটি পায়ু ছিদ্র দ্বারা বাহিরে কি হয়, উন্মুক্ত হয়। তাহলে এই যে এটা হচ্ছে এখানে থাকে পায়ু ছিদ্র। তো পায়ু ছিদ্র কতগুলো ঐচ্ছিক প্রকৃতির স্ফিংক্টার দ্বারা পেশি বেষ্টিত থাকে, যেগুলো মলত্যাগ নিয়ন্ত্রণ করে। তো মানুষের বৃহদান্ত্র 4টি কাজ সম্পন্ন করে। কয়টি? 4টি। তো দেখো এখানে পানি এবং কিছু খনিজ আয়ন যেমন সোডিয়াম ও ক্লোরাইড শোষিত হয়। তাহলে পানি শোষিত হবে বৃহদান্ত্রের মধ্যে, আর কিছু খনিজ লবণ যেমন সোডিয়াম এবং ক্লোরাইড শোষিত হবে, খনিজ। ক্ষুদ্রান্ত্র থেকে আগত বর্জ্যে বিদ্যমান পানির প্রায় 80% এই কোলনে কি হবে, পুনঃশোষিত হবে। কত ভাগ? 80% কি হবে এখানে, পুনঃশোষিত হবে। তারপরে কি বলছে, যেখানে মল তৈরি হবে এবং মল সাময়িকভাবে জমা থাকবে। তাহলে বৃহদান্ত্রের যে রেকটামের কথা বললাম, মলাশয়, সেই মলাশয়ের ভিতরে মল সাময়িকভাবে জমা থাকবে। তারপরে বৃহদান্ত্রে খাদ্যের অপাচ্য অংশের গাজন ঘটে এবং পচন ঘটে। এখানে প্রায় 500 প্রজাতির মিথজীবী ব্যাকটেরিয়া থাকে যেগুলি অপাচ্য অংশের গাজন ঘটায়। বৃহদান্ত্রের অ্যাপেন্ডিক্সকে উপকারী অণুজীবের সুরক্ষিত ভাণ্ডার বলা হয়। আমরা যে সিকামের সাথে দেখলাম লাগানো অ্যাপেন্ডিক্স থাকে, সেই অ্যাপেন্ডিক্সের মধ্যে উপকারী অনেক ধরনের অণুজীব বসবাস করে। তো এক গবেষণায় দেখা গেছে যে আমাশয় বা কলেরা বা অন্য কোনো অপকারী জীবাণু দ্বারা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া ধ্বংসপ্রাপ্ত হলে অ্যাপেন্ডিক্সের উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের ব্যাকটেরিয়ার জীবগোষ্ঠীকে পুনঃপ্রতিষ্ঠিত করে। তাহলে কি বলা হলো, আমাশার কারণে, ডিসেন্ট্রি যেটা, তার কারণে অথবা কলেরার কারণে যদি আমাদের এই উপকারী ব্যাকটেরিয়াগুলি যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতি রিকভার করতে সাহায্য করে অ্যাপেন্ডিক্সের ভিতরে বসবাসকারী ব্যাকটেরিয়াগুলি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে বৃহদান্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া আমাদের সুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং একজন পরিণত মানুষের কোলনে দেখো, একজন পরিণত মানুষের কোলনে বসবাসকারী প্রায় 500 প্রজাতির ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে, যেটা একটু আগে বলা হলো। এসব ব্যাকটেরিয়া অ্যানারোব, অর্থাৎ এরা অক্সিজেন বিহীন পরিবেশে বাস করতে সক্ষম, এবং এরা কি করছে দেখো, অপাচ্য খাদ্য উপাদানকে গাজন প্রক্রিয়ায় ভেঙে ক্ষুদ্র সিকল ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ও মিথেন গ্যাস মুক্ত করে। ঠিক আছে। তো এসব ক্ষুদ্র সিকল ফ্যাটি অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড এবং বিউটারিক অ্যাসিড ব্যাকটেরিয়া এবং কোলনের প্রাচীর কোষেও কিন্তু শক্তি সরবরাহ করে। তো এইটুকু কি বোঝা গেছে যেটুকু পড়ানো হলো? যেটুকু পড়ানো হলো এটুকু বুঝেছো? আচ্ছা, আমি এখন একটু রোল কলটা করে নিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তাহলে পর্যন্তই। আগামী দিন আরো একটি বিষয় নিয়ে তোমাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।